রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের যে এপিসোড, সে এপিসোডের নাম পাটুরি ঘাটের শ্মশান। আশা করছি এই পাটুরি ঘাটের শ্মশান আপনাদের যথেষ্ট আনন্দ দেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন। আর এই শ্মশানের যে সমস্ত কাহিনী রয়েছে, যে সমস্ত ঘটনা রয়েছে, সে সমস্ত ঘটনা সম্পর্কে আপনারা জেনে বিস্তর আনন্দ পাবেন। আমাদের সামনেই আসছে ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস মহান ভাষা আন্দোলনের মাস। ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের পলাশ শিমুল যেমন ফোটে, ঠিক সেইভাবেই 14 তারিখে ভালোবাসা দিবস, আর সেই দিনই ভূত.com-এর জন্মদিন। আর এইবার আমরা পূর্ণ করব 6 বছর। আমরা চাচ্ছি 2 মিলিয়নের এক বিশাল পরিবার হতে। এবং ফেসবুকেও আপনারা যেমন সাড়া দিচ্ছেন তেমনই সাড়া দিচ্ছেন ইউটিউবে। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই কারণেই আমাদের বারবার ফিরে আসার সাহসটা হচ্ছে। আজকেও যেমন রবিবারে আমরা ফিরে এসেছি নতুন ঘটনা নিয়ে। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাবো। তবে তার আগে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। যারা কমেন্ট লিখছেন তারা অবশ্যই মেসেজের সাথে আগে নামটা লিখবেন, কারণ নামটা পড়তে খুব সমস্যা হয়ে যায় না হলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম ঘটনা। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। এইবার যে ঘটনাটি পড়ব, সেই ঘটনাটির শুরুতেই যিনি পাঠিয়েছেন তার নাম দেখতে পাচ্ছি রবিউল হাসান রায়হান। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন চট্টগ্রাম। এরপরে তিনি ফোন নাম্বার উল্লেখ করেছেন, আমি সেটা পড়ছি না। তারপরে তিনি বলছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতোই ভালো এবং সুস্থ আছেন। আমি সেই 2013 সাল থেকে আপনার শো নিয়মিত শুনতাম। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনার কাছে শেয়ার করতে চাই। সরাসরি ঘটনায় চলে যাই। 2017 সালে আমি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় আসছি চাকরির জন্য এবং গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীর পাশেই একটা ওয়াশিং ফ্যাক্টরিতে আমি জয়েন করি। যেহেতু ওয়াশিং ফ্যাক্টরি ছিল তাই ডে নাইট শিফটে ডিউটি করা লাগতো। প্রথম যেদিন জয়েন করি সেদিন আমি পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে বলে রাখি, ফ্যাক্টরির 2টা বিল্ডিং ছিল, একটি অ্যাডমিন বিল্ডিং আর একটি প্রোডাকশন বিল্ডিং। দুটোই ছিল 4 তলা। আমি সেদিন প্রোডাকশন বিল্ডিংয়ে ঘুরছিলাম। যেহেতু ট্রেনিং পিরিয়ড ছিল তাই আমার তেমন কোনো কাজ ছিল না। এক সময় ঘুরতে ঘুরতে আমি ছাদে চলে যাই। জীবনের প্রথম চাকরি এবং সব জায়গায় যেহেতু যাওয়ার অ্যাক্সেস ছিল তাই আমি বিকেলের দিকে ছাদে চলে গেলাম। ছাদে ওঠার 4টা সিঁড়ি ছিল, পশ্চিম দিকে 2টা এবং পূর্ব দিকে 2টা। আমি পূর্ব দিকের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছাদে উঠে পুরো ছাদটা দেখছিলাম। একটা সময় আমি দেখলাম অ্যাডমিন বিল্ডিং এর ছাদে একটা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে এবং বিড়বিড় করে দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছে। আমি দেখার সাথে সাথে রেলিং এর দিকে এগোতে থাকি। আমি যতবার এগোতে থাকি আমার কেন যেন মনে হচ্ছিল অ্যাডমিন বিল্ডিংটা সহ লোকটা ঠিক ততখানি আমার থেকে সরে যাচ্ছে, অথচ 2 বিল্ডিং এর মাঝামাঝি দূরত্ব প্রায় 12-13 ফিটের মতো। আমি লোকটার চেহারা ভালো মতো বোঝার জন্য লোকটাকে এই ভাই বলে ডাক দিয়েছিলাম। হঠাৎ করে লোকটা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি হেসে দেয়ালের ওপারে চলে গেল। আমি কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে আবার নিচে নেমে গেলাম। ঘটনাটি স্বাভাবিক চিন্তা করে আমি মাথা থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু আমি সেফটি ডিপার্টমেন্টে ছিলাম তাই কয়েকদিন পরে ফায়ার এক্সটিংগুইশার্স চেক করতে করতে আবারও ছাদে চলে যাই এবং ছবি তুলতে থাকি সবগুলোর। ছাদে হঠাৎ করে দেখি পশ্চিম দিকের ঠিক সিঁড়ির ওখানে ওই পাঞ্জাবি পরা লোক সিজদার মতো করে আছে, কিন্তু পুরোপুরি সিজদা না দিয়ে মাথাটা ডানে বামে নাড়াচ্ছে এবং খুবই দ্রুত। আমি দেখে কিছুটা অবাক হয়ে লোকটির কাছে এগোতে থাকি, ডাক দিতে থাকি, এই ভাই
কিছু দূর এগোতেই হঠাৎ করে ধোঁয়ার মতো লোকটা আমার চোখের পলকে গায়েব হয়ে যায়। আমি চিন্তা করছিলাম হয়তো সিঁড়ি দিয়ে নেমে গেল। সেদিন আমি পাঞ্জাবি পরা কোনো লোককে ফ্যাক্টরির ভেতরে দেখলাম না। এমনকি আমি সিকিউরিটির লোকদের জিজ্ঞেস করেছিলাম পাঞ্জাবি পরে কে আসে এবং কোথায় জব করে, তারাও কোনো উত্তর দিতে পারেনি। এরপর আমিও মনের ভুল ভেবে বিষয়টাকে বাদ দিয়ে দিলাম। এর 3 দিন পর অডিট ছিল। আমি ইন্টারনাল অডিট করছিলাম অ্যাডমিন বিল্ডিংয়ে। আমি সহ অ্যাডমিনের এক ভাই। অ্যাডমিনের ছাদে ওঠার জন্য আমি যখন ভাইকে বললাম, উনি বললেন 2 বছর আগে অ্যাডমিনের বিল্ডিংয়ে মেইনটেনেন্সের এক লোক কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। সেফটি না মেনে সে ছাদে এসির কাজ করছিল। এরপর থেকে অ্যাডমিনের ছাদ তালা দেয়া থাকে এবং এসি সবগুলো ছাদ থেকে নামিয়ে ইটিপি একটা দোতলা বিল্ডিং এর পাশে সেট করে দেয়া হয়েছে। আমি ওনাকে বললাম যে লোকটা মারা গিয়েছে, উনি কি হুজুর টাইপের নাকি? অ্যাডমিন বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি কিছু বলিনি। মনের ভয় চাপিয়ে রেখে এরপরে ঘটনাটা ভুলতে বসেছিলাম। এর কয়েক মাস পরে অ্যাডমিন বিল্ডিং এর ল্যাবে আমি কাজ করছিলাম। পিসিতে রাতের বেলা প্রায় 9টা বাজে তখন। বলে রাখি, ল্যাব ছিল একদম কোনায় এবং ওই ফ্লোর ছিল সিকিউরিটিদের ড্রেস চেঞ্জ করার এরিয়া। ল্যাবের 2 পাশেই ছিল দরজা, দুটোই এক্সিট ডোর। একটা সবসময় বন্ধ থাকে, একটা খোলা। যেটা বন্ধ থাকে সেটা তালা মারা। বলে রাখি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দরজাগুলো ধাক্কা মেরে খুলতে হয় এবং খুবই ভারী, বাতাসে খোলার মতো না, এবং একদিক থেকে খোলা যায়, অন্য দিক থেকে তালা মারা। অর্থাৎ আপনি বের হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সেদিন রাতে আমি পিসিতে কাজ করার সময় হঠাৎ আমার শরীর ভারী হতে থাকে। আমি মনে করছিলাম হয়তো আমি ক্লান্ত, তাই একটু চোখ বন্ধ করে জাস্ট হেলান দেব। সেই সময় একটা জোরে শব্দ করে ওই লক করা দরজাটা ধাম করে খুলে দেয়ালে বাড়ি খেলো। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম এবং সেদিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। আমি তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে দেখি আসলেও কিচ্ছু নেই। দরজাটা বন্ধ করে আমি পেছনে ঘুরতে যাব, সেই সময় আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারে ওই লোকটাকে দেখলাম বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই সময় কি করব বুঝতে পারছিলাম না। একে তো দরজার ভয়, দ্বিতীয়ত এই লোকটা। ল্যাবে এসি চলছিল 16তে। আমি তখন ঘামতে শুরু করে দিয়েছি। আমি মনে হচ্ছে বোবার মতো প্রায় 3-4 মিনিট লোকটার দিকে তাকিয়েছিলাম। কোনো নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমার শরীর 1000 কেজির মতো ভারী এবং আমি ভয়ে ঘামছিলাম। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর ওই লোকটা কোনো পলক ফেলা ছাড়া চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমার কাছে আসছে না, আমাকে কিছুই করছে না, জাস্ট তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ এক সিকিউরিটি ল্যাবের দরজা বন্ধ করার জন্য দরজা খুলল আরেকটা, আর সাথে সাথে লোকটাও চেয়ারে নেই। আমি সাথে সাথে দাঁড়ানো থেকে নিচে পড়ে গেলাম। মনে হচ্ছে হঠাৎ কেউ আমাকে চেপে ধরে নিচে ফেলে গায়েব হয়ে গেল। তখন জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ এমন ছিলাম জানি না। পরে আমি দেখলাম আমি ফ্যাক্টরির বেডে শুয়ে আছি, আমার পাশে আমার এক কলিগ। আমি উঠে জিজ্ঞেস করলাম কি হলো। সে আমাকে বলল সিকিউরিটি আমাকে মেডিকেলে নিয়ে এসেছে। তখন রাত বাজে প্রায় 2টার মতো। বলে রাখি, আমাদের ছিল শিফটিং ডিউটি, দুপুর 2টা থেকে রাত 10টা, আরেকটা 10টা থেকে 7টা। আমি ছিলাম সকালের ডিউটিতে, অর্থাৎ 2টা থেকে 10টা। যেহেতু ল্যাব বন্ধ থাকে, কোনো কাজ থাকে না, তাই সিকিউরিটি রাত প্রায় 12টার দিকে এসে অ্যাডমিন বিল্ডিং এর সব দরজা তালা মারে। এখন সেও রাত 12টার সময় এসেছিল প্রায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে লোকটার সাথে যখন আমার ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তখন প্রায় রাত 9টা কি 9:30টার মতো বাজে। আমি কাজ শেষ করে চলেই যাব, সেই সময়ের মধ্যে লোকটা এসেছিল এবং এই ঘটনাটা ঘটেছিল। আর আমার মনে হচ্ছিল লোকটা ছিল প্রায় 3-4 মিনিটের মতো, অথচ দারোয়ান এসছে 12:20 দিকে। সে এসে দেখে আমি চোখ উল্টে দাঁড়িয়ে আছি এবং দারোয়ান আমাকে ডাক দেয় এবং ধরার সাথে সাথে আমি নিচে পড়ে যাই। আমার কাছে মনে হয়েছিল ঘটনাটা 2-3 মিনিটের মতো, অথচ 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা সময় কেটে গিয়েছিল। আমি সেভাবেই দাঁড়িয়েছিলাম এবং আরো 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। পরে সিকিউরিটি বলেছিল, স্যার, আমি যখন আপনাকে ধরে
নিচে নামাচ্ছি তখন আপনার ওজন এত বেশি ছিল যে আপনাকে আমি নিচে নামানোর সময় আমার 3 জনকে ডাকতে হয়েছে। পরে এক অ্যাডমিন ভাই সহ কলিগ সহ সেদিন রাতেই আমাকে গাড়িতে করে ঢাকায় আপুর বাসায় পৌঁছে দেওয়া হয়। শরীরে তখন 104 ডিগ্রি জ্বর। এর 4-5 দিন পর ছুটি কাটিয়ে আমি রিজাইন দেই এবং চাকরি ছেড়ে দেই। এটি ছিল আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি কেমন হলো জানাবেন। দুঃখিত আমি গুছিয়ে লিখতে পারিনি। আশা করি ঘটনাটা আপনি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরো একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে তাদের জন্যই এই বিশেষ আয়োজন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই নতুন একটা ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ক্লাস 7 থেকে আপনার কণ্ঠ শুনলেই ভয় আর আনন্দ একসাথে অনুভব করতে পারতাম। বাজারে তখন 50-60 টাকার ছোট FM রেডিও কিনতে পাওয়া যেত। রেডিওর অ্যান্টেনার সাথে একটা তার বেঁধে জানালার সাথে বেঁধে দিলে শোনা যেত। আমিও তাই করতাম। নতুন করে আপনাকে ভূত.com-এ পেয়ে অনেক ভালো লাগছে। দোয়া করি এভাবেই এগিয়ে যাবেন। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেই ভূত.com-এ ইমেইল করা। এই প্রথমবার আমি কোনো ঘটনা প্রকাশ করছি। গুছিয়ে লিখতে না পারার কারণে বানানে ভুল হলে ক্ষমা করবেন। এবার আসি আসল ঘটনায়। আমি তামজিদ, বর্তমানে সাভারে থাকি। বাবা মায়ের 3 সন্তানের মধ্যে আমি মেঝো। আমার কোনো বোন নেই। মধ্যবিত্ত পরিবারের হওয়াতে ক্লাস 10 থেকে চেষ্টা করতে থাকি নিজের হাত খরচের টাকা নিজেই ম্যানেজ করব। তাই এলাকার এক বড় ভাইয়ের ব্যবসায় সময় দিতাম। মাস শেষে উনি আমাকে যা দিতেন তা দিয়ে দিব্যি আমার হাত খরচ চলে যেত। ঘটনার শুরু আজ থেকে 8 বছর আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি তখন একটি হাসপাতালের নিউরো আইসিইউতে পেশেন্ট কেয়ার হিসেবে পার্ট টাইম জব করতাম। সপ্তাহে 2 দিন নাইট ডিউটি থাকতো। তো একদিন নাইট ডিউটিতে রাত 1:15 নাগাদ একজন রোগী আসেন। খুবই গুরুতর অবস্থা। মানিকগঞ্জ রোডে বাস অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকেই তাকে পরিবারের লোকজন নিয়ে আসেন। রোগী 30 বছর বয়সের একজন মহিলা ছিলেন। অ্যাক্সিডেন্টে তার পায়ের গোড়ালি ছিঁড়ে গিয়েছিল আর মাথার হাড় ভেঙে গিয়েছিল। সাথে সাথে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়। তারপর সিটি স্ক্যান করিয়ে অপারেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন শেষ হয় ভোর 4:30 সকালে রোগীকে দেখতে আসেন ডাক্তার। অবস্থা আরো খারাপের দিকে, কারণ রোগীর ব্রেইনে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তারকে রোগীর পরিবারের একজন আলাদাভাবে তার চেম্বারে ডেকে নিয়ে গেল। আমি তখন বুঝলাম রোগীর বাঁচার সম্ভাবনা অনেক কম। আমি হুট করে খেয়াল করলাম রোগী হাত দিয়ে বারবার কাউকে ডাকছে। আমি সাথে সাথে তার কাছে যাই। চোখ ফুলে আছে তার। আমি তার হাত ধরতেই সে অনেক শক্ত করে আমার হাত ধরেছিল। রোগীর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল। বুঝতে পারছিলাম তার অনেক কষ্ট হচ্ছে। পরক্ষণেই সে কাঁপতে থাকে। আমার হাত আরো জোরে চেপে ধরেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম না। ডাক্তার এসে রোগীর ভেন্টিলেশন মেশিনের দিকে তাকিয়ে যেন বুঝতে পারলেন আর কিছু করার নেই। ঠিক 20 সেকেন্ডের মধ্যেই রোগীর কাঁপতে থাকা শরীর থেমে যায়। না ফেরার দেশে চলে গেছেন উনি। আমার হাতটা শক্ত করে ঠিক ধরেই আছেন। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম। অনেক শক্তভাবে চেপে ধরেছিলেন। কোনোভাবে হাত ছাড়িয়ে নিলাম। বাইরে রোগীর পরিবারের কান্নার আওয়াজে হাসপাতালটা যেন ফেটে যাচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল সেদিন, কারণ এমন এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। সেদিন সকালে আমার শিফট শেষ হয়ে যাওয়ার পর আমি বাসায় আসি।
বাসায় এসে গোসল করি, নাস্তা করি, তারপর ঘুমিয়ে পড়ি। দুপুর 3টায় ঘুম ভাঙে। সেদিন সন্ধ্যায় আমার হঠাৎ করে অনেক জ্বর আসে, তাই হাসপাতালে ফোন করে বলে দেই আজ রাতে আমি ডিউটিতে আসতে পারবো না। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকতাম, আব্বু আম্মু আলাদা রুমে আর বড় ভাইয়া আলাদা রুমে। সেদিন ছোট ভাই বাসায় ছিল না, মিরপুরে নানুর বাসায় গিয়েছিল। আমি একাই ছিলাম রুমে। দিনে অনেক ঘুমিয়েছিলাম বলে রাতে ঘুম আসছিল না। বারবার সেই রোগীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। ঘুম না আসার কারণে এপাশ ওপাশ করতে থাকি। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে এসেছে। আমি অসুস্থ হলে আম্মু রাতে কিছুক্ষণ পর পর আমাকে দেখতে আসেন। আমি ভেবেছিলাম হয়তো আম্মু। এপাশ ফিরতেই এমন কিছু দেখলাম যা দেখে আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। অনেক জোরে চিৎকার করেও আমার নিজের গলার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আমি দেখছিলাম একজন কালো শাড়ি পরা কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অগোছালো, পেছন ফেরা অবস্থাতেই সেই জিনিসটা আমার ঘরের ভেতরে আস্তে আস্তে হেঁটে আসছিল। আর আমার ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। জিনিসটা যতই আমার কাছে আসছিল আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর আমার আর কিছু মনে নেই। সকাল হয়ে গেছে। আম্মু আব্বু ভাইয়া সবাই আমার পাশে বসে আছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এইভাবে আমার পাশে বসে আছে কেন? আম্মু আমাকে বকছে, বলছে তোর জ্বর, শরীর খারাপ, ওয়াশরুমে যাবি, আমাকে ডাকলেই পারতি। আমি নাকি বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো ঘরেই ছিলাম। সেই অবয়বটার কথা মনে পড়লো এবং আমি কাউকে কিছু বললাম না। সেদিন আমার ডে অফ ছিল। দুপুরে আমার জ্বর চলে যাচ্ছিল, ঘামছিলাম কিছুক্ষণ পর পর। আমার খুব গোসল করতে ইচ্ছা করছিল। আম্মু বলল জ্বর মাত্র কমতে শুরু করেছে, এখনই গোসল না করতে। আম্মুর কথায় তখন আর গোসল করিনি। সন্ধ্যার কিছুক্ষণ পরে গোসলে যাই। ট্যাপ ছাড়তেই শরীরে কেমন যেন একটা ঝিমঝিম অনুভূতি হয়। চোখেও কম দেখছিলাম, মনে হচ্ছিল আমি পড়ে যাচ্ছি। আশেপাশের সব কিছু ঘুরছে। কি হচ্ছে বোঝার আগে আমার মনে হলো আমি নিচে ফ্লোরে পড়ে গেলাম। আম্মু শব্দ পেয়ে দৌড়ে আসে। ওয়াশরুমের দরজা যেহেতু আটকানো ছিল, কোনোভাবে ফ্লোর থেকে উঠে দরজা খুলে দেওয়ার পর আমি আর কিছু বলতে পারিনি, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেক চেষ্টা করে আম্মু আর ভাইয়া সেদিন আমার জ্ঞান ফেরান। আমার পেটে 3টা আঁচড়ের দাগ এবং সেটা আম্মু দেখতে পায়। আম্মু আব্বু ভাইয়া এই দাগ দেখে অনেক ভয় পেয়ে যায়। আমিও ভয় পেয়েছিলাম। নিজের শরীরে এমন দাগ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার হাতের নখ দিয়ে আমাকে আঁচড় দিয়েছে। প্রমাণ হিসেবে ইমেইলে আমি 2টা ছবি দিয়েছি, আজকেই তুলেছি। 5 বছরে অনেক মিশে গেছে, তবুও দাগ 3টা দেখলে বুঝতে পারবেন কতটা গভীর ছিল সেই আঁচড়ের দাগ। আমি তাদের সবকিছু খুলে বলি, হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সেই অবয়বের কথা। আব্বু আমাকে সেদিন রাতেই এলাকার একজন হুজুরের কাছে নিয়ে যান। ওনাকে সবকিছু খুলে বলি। উনি মাদ্রাসার প্রিন্সিপাল হওয়াতে আমাকে সোজা মাদ্রাসায় নিয়ে যান। সাথে আমার আব্বু ছিলেন। তারপর তিনি আমাকে 1 গ্লাস পানিতে দোয়া পড়ে সেই পানিটা খেতে বলেন। তারপর কাকে যেন ফোন দিয়ে রুমে আসতে বললেন। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক রুমে আসে। হুজুর বললেন চিন্তা করো না, উনি তোমাকে সুস্থ করে দেবেন। সেই লোকটা হুজুরের মাদ্রাসার সিনিয়র ছাত্র ছিল। তার শরীরে নাকি জিন হাজির হয়। সেই লোকটা আমার নাম জিজ্ঞেস করে তারপর রুমের লাইট অফ করতে বললেন। হুজুর রুমের লাইট অফ করে দিলেন। আমার খুব ভয় হচ্ছিল। হঠাৎ সেই লোকটা কথা বলতে শুরু করে, কিন্তু তার ভয়েসটা আগের মতো ছিল না। জিন বলতে শুরু করে, আমি হাসপাতালের পেছনের জঙ্গলে থাকি, অনেকেই থাকি সেখানে। সেদিন রাতে ও জানলা দিয়ে গরম পানি ফেলেছিল, যা আমার এবং আমার পরিবারের সদস্যর গায়ে লাগে, তাই আমি ওকে ধরেছি। আমি সেদিন সন্ধ্যায় এক রোগীর জন্য স্যুপ বানিয়েছিলাম। অবশিষ্ট পানিগুলো জানলা দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলাম। সেদিন রাতে যে অবয়ব দেখেছিলাম সেটা ছিল একটা দুষ্টু জিন। এরা নাকি মানুষকে ভয় দেখায়, ক্ষতি করতে চায়। এই জিনটি তেমন কোনো শক্তিশালী জিন ছিল না। হুজুর জিনকে বলে, এই ছেলেটা না জেনে তোমার উপরে পানি ফেলেছে, ওকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে বন্দি রাখবো। জিনটি চলে যায়। এরপর হুজুর আমাকে একটা বোতলে পানি ভরে সেটা পড়ে দেন। আমাকে কিছু আমলও শিখিয়ে দেন। আমলগুলো ঠিকভাবে পালন করলে জিন আমার কাছে নাকি আর আসতে পারবে না। হুজুরের শিখিয়ে দেয়া আমলগুলো আমি ঠিকঠাক মতো পালন করার পর আপনার কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে ঘটনাগুলো যেন অন্যরকম ভালো লাগে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালোর দলে থাকবেন। তো এই ছিল ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা আজকের